যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানকে মানতে হবে যে শর্ত। অ্যাপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য ক্ষমা চাইলেন বিল গেটস। যুক্তরাষ্ট্রে প্রভাব হারাচ্ছে ইসরায়েল। যুদ্ধক্ষেত্রে নিহত ৫৫,০০০ ইউক্রেনীয় সেনা। ইসরায়েলের জেল থেকে ফিরল ৫৪ ফিলিস্তিনির লাশ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরান আগামীকাল ওমানের রাজধানী মাস্কাটে আলোচনায় বসতে যাচ্ছে। এই আলোচনার জন্য একটি প্রাথমিক কাঠামো প্রস্তুত করেছে মধ্যস্থতাকারী ৩ দেশ টার্কি, ইজিপ্ট ও কাতার। বৃহস্পতিবার এ বিষয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাতে বলা হয়েছে, এই কাঠামোর আওতায় ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ উল্লেখযোগ্যভাবে কমাতে হবে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের ওপরও বিধিনিষেধ আরোপ করা হবে। পাশাপাশি হেজবোল্লাহ ও হুদিস এর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা দেওয়া বন্ধ করার শর্ত এতে অন্তর্ভুক্ত রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, প্রস্তাবিত চুক্তি অনুযায়ী ইরান আগামী ৩ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালাতে পারবে না। নির্ধারিত সময় শেষ হওয়ার পর দেশটিকে সর্বোচ্চ ১.৫% হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেওয়া হতে পারে। এই আলোচনায় ইরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ অগ্রগতি আনতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস অ্যাপস্টেইন সংক্রান্ত কয়েক লাখ নথি প্রকাশ করে। এসব নথির মধ্যে একটি খসড়া ই-মেইলের উল্লেখ রয়েছে, যেখানে অ্যাপস্টেইন দাবি করেন বিল গেটস বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন এবং এক রুশ নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের কারণে অসুস্থ হয়ে পড়েন। ই-মেইলে আরও দাবি করা হয় গেটসকে সুস্থ হতে ওষুধ দেওয়া হয়েছিল। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন বিল গেটস। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম নয় নিউজ অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি অ্যাপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য দুঃখিত এবং ক্ষমা চাই। ই-মেইলটি কখনও কোথাও পাঠানো হয়নি। এটি সম্পূর্ণ ভুয়া। বিল গেটস আরও বলেন, অ্যাপস্টেইনের এমন দাবির পেছনে কী উদ্দেশ্য ছিল তা তিনি জানেন না। তার ভাষায়, অ্যাপস্টেইন কি কোনোভাবে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিলেন, আমি বুঝতে পারছি না। উল্লেখ্য, অ্যাপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগ নিয়ে এর আগেও বিল গেটস সমালোচনার মুখে পড়েন। তবে তিনি বারবার দাবি করে আসছেন এপস্টেইনের বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে তার কোনো ধরনের অপরাধমূলক সংশ্লিষ্টতা নেই। ইরান ও যুক্তরাষ্ট্র আগামী শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে বৈঠকে বসতে যাচ্ছে। এই আলোচনায় ওয়াশিংটনের সিদ্ধান্তে ইসরায়েল কতটা প্রভাব রাখতে পারবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন দেশটির বিশ্লেষকরা। ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক অরি গোল্ডবার্গ বলেন, ইসরায়েলের বিরোধীরা অভিযোগ করছে যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নথি স্বীকার করে গাজায় যুদ্ধ দ্রুত শেষ করেছেন। তার ভাষায়, ইসরায়েলকে কার্যত লেবানন থেকে পিছু হটতে হচ্ছে, সিরিয়ায় সামরিক তৎপরতার স্বাধীনতাও সীমিত হয়ে পড়েছে। গোল্ডবার্গ বলেন, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের হাতে কার্যত যে স্বাধীনতা অবশিষ্ট আছে তা হল ফিলিস্তিনিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো। তবে কাতার, টার্কি ও ইজিপ্ট ইসরায়েলের আপত্তি উপেক্ষা করে গাজা ইস্যুতে সক্রিয় হওয়ায় সেই সুযোগও দীর্ঘস্থায়ী নাও হতে পারে বলে তিনি মন্তব্য করেন। ইরানের সম্ভাব্য হামলার বিষয়টি নিয়ে নেতানিয়াহু সহ ইসরায়েলের শীর্ষ নেতারা সরাসরি ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে বিশ্লেষকদের মতে, আঞ্চলিক ঘটনা প্রবাহকে নিজেদের অনুকূলে পরিচালনার ক্ষেত্রে ইসরায়েলের সক্ষমতা যে কমে যাচ্ছে তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। গাজায় প্রায় ২ বছর ধরে চলা যুদ্ধ ও ব্যাপক প্রাণহানির পর যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্য ইস্যুতে নেতৃত্বের ভূমিকায় এসেছে বলে ধারণা করা হচ্ছে। গাজার প্রশাসন তদারকির বোর্ডে তুরস্ক ও কাতারকে অন্তর্ভুক্ত করার বিষয়ে ইসরায়েলের আপত্তিও উপেক্ষা করেছে ওয়াশিংটন, যা এই পরিবর্তিত কূটনৈতিক বাস্তবতারই ইঙ্গিত বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে এখন পর্যন্ত প্রায় ৫৫,০০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। বুধবার ফ্রান্সের টেলিভিশন চ্যানেল ফ্রান্স ২কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। খবরটি প্রকাশ করেছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। জেলেনস্কি বলেন, নিহত সেনাদের মধ্যে পেশাদার ও বাধ্যতামূলকভাবে নিয়োগপ্রাপ্ত উভয় শ্রেণীর সদস্যই অন্তর্ভুক্ত। একই সঙ্গে তিনি জানান, এখনও বিপুল সংখ্যক মানুষকে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত রাখা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (CSIS) এর এক প্রতিবেদনে বলা হয়েছে,
যুদ্ধের শুরু থেকে 2026 সালের বসন্ত পর্যন্ত উভয় পক্ষ মিলিয়ে মোট সামরিক হতাহত ও নিখোঁজের সংখ্যা প্রায় 20 লাখে পৌঁছাতে পারে। সিএসআইএসের হিসাব অনুযায়ী এই যুদ্ধে রাশিয়ার প্রায় 12 লাখ সেনা হতাহত হয়েছে। ইউক্রেনের ক্ষেত্রে এই সংখ্যা আনুমানিক 5 থেকে 6 লাখের মধ্যে। প্রতিবেদনে আরও বলা হয় যুদ্ধ শুরুর প্রায় 4 বছরে রাশিয়ার প্রায় 3,25,000 সেনা নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন এই পরিসংখ্যান ইউক্রেন রাশিয়া যুদ্ধের ভয়াবহ মানবিক ও সামরিক ক্ষয়ক্ষতির চিত্রই তুলে ধরছে। ইসরায়েলি কারাগারে আটক অবস্থায় নিহত 54 ফিলিস্তিনির লাশ এবং মানব দেহাবশেষ সম্বলিত ডজনখানেক বাক্স গাজায় হস্তান্তর করা হয়েছে। ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের মাধ্যমে বুধবার এসব মরদেহ গাজায় পৌঁছায়। এক বিবৃতিতে গাজা হেলথ মিনিস্ট্রি জানায় রেড ক্রসের গাড়িতে করে 54টি লাশ এবং মানবদেহাবশেষ থাকা 66টি বাক্স আল শিফা মেডিকেল কমপ্লেক্সে আনা হয়েছে। মরদেহ পৌঁছানোর পরপরই চিকিৎসা দল অনুমোদিত চিকিৎসা প্রোটোকল অনুযায়ী ফরেনসিক প্রক্রিয়া শুরু করে। প্রক্রিয়া শেষে নির্ধারিত নিয়মে নিহতদের পরিবারকে মরদেহ শনাক্তের সুযোগ দেওয়া হবে। মন্ত্রণালয় আরও জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিশেষায়িত কমিটির সমন্বয়ে পরীক্ষা-নিরীক্ষা ও নথিভুক্তকরণ কার্যক্রম চলমান রয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন 10ই অক্টোবর কার্যকর হওয়া ধাপে ধাপে যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল বারবার লঙ্ঘন করার মধ্যেই এই মরদেহ হস্তান্তরের ঘটনা ঘটল। উল্লেখ্য যুক্তরাষ্ট্রের ঘোষিত জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তিতে গাজা থেকে অতিরিক্ত ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং পুনর্গঠন কার্যক্রম শুরুর বিধান রয়েছে। ইউনাইটেড নেশনসের হিসাবে গাজা পুনর্গঠনে প্রায় 70 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বুধবার ভোরে গাজায় ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ অন্তত 21 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্র জানায় হামলায় আরও অনেকে আহত হন।